কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই, তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মোহনী চোখে হৃদির দিকে এক পলকে তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নিঃশব্দ দৃষ্টির তীব্রতায় হৃদি ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকু বুঝি কেউ শুষে নিয়েছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙ্গুলগুলো কষ্টাতে কষ্টাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া, এভাবে তাকিয়ে কি দেখছেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতে হৃদির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকালো। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে। হৃদি ঠিক যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ শর্টের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে? মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের সেই ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাদমস্তক একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে শাড়িতে ঠিক কার মতো লাগে, কাউয়া নাকি জেব্রার মতো? হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমানে আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি? আমাকে কাউয়ার জেব্রার মতো লাগছে? শুভ্র মুখ আর নাক কুচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ। যা, আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এ তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসগাস্টিং। হৃদি মাথাটা একদম নিচু করে ফেললো। অভিমানে আর অপমানে তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি নিজে নিজে থেকেই পড়েছি। শুভ্র এবার নিজের কণ্ঠস্বর আরও এক ধাপ চড়িয়ে অত্যন্ত কড়া গলায় বলল, আদারস তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি, বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবি না তুই। লেট দ্যাট বি রিমেম্বার। শেষের কথাগুলো একদম কড়া ধমকের সুরে বলে শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের ওই ধমকে হৃদি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রের চোখে একটুও সুন্দর না। নিচে শুভ্রা আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল, কিন্তু সেই সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। হৃদির বুকটা হাহাকারে দুমড়ে মুচড়ে উঠল। অপমানের তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও পেল না। চোখের নোনা জল গাল বেয়ে নামার আগে সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, কোনোদিন শাড়ি কেন চাইবো এই চেহারা নিয়ে আপনার সামনে যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকে রাগে গজগজ করতে করতে নিজের টি শার্টটা খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়ালো। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করে নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটা তার চওড়া কাদা সুঠাম পিঠের উপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনে জিম করা সেই কঠিন শরীরে পানির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তার বুকের সুগঠিত পেশি আর সিক্স প্যাক অ্যাপসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পৌরুষদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশিবহুল বাইসেপসগুলো রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে গায়ের নীলাপশিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংসী লুকটাই যথেষ্ট। শুভ্র দুই হাতে নিজের ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো, কিন্তু মুহূর্তে সেই ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল। বুকটা কামার শালের মতো ওঠানামা করছে। শাওয়ারের পানি তার ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথার চুলগুলো অবাধ্যভাবে মুঠো করে ধরল। নিজের অজান্তেই তার ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলে উঠল, অপ্সরা। শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপ্সরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও হৃদিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের আনন্দ আর ব্যস্ততা এত মগ্ন যে হৃদির অনুপস্থিতিটা কারো চোখে ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভাবছে হৃদি আশেপাশে কোথাও আছে, কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো খোদ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারো সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহাও নাকি বাড়ি থেকে একই কথা বলে বের হয়েছে। বিয়ের আগের মুহূর্তের এই লুকোচুরি দেখা করা নিয়ে দুই বাড়ির বড়রা খুব একটা উচ্চবাচ্য করলেন না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন। শহরের এক অভিজাত রেস্টুরেন্টে নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রের ঠিক পাশে ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান।
শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখে সেই শীতল চাহনি রেস্টুরেন্টের এসির বাতাসকেও যেন আরও হিমশীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলতে বাঁকা হাসি। সে কফিতে আইসি চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রর চোখের দিকে তাকালো। তারপর ন্যাকামি মেশানো স্বরে বলল, ওফ শুভ্র, এমন চুপ হয়ে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশাল সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে এভাবে মূর্তির মতো বসিয়ে রাখার মানে কি? শুভ্র এবার খুব শান্তভাবে নেহার দিকে তাকালো। তার চোখের মণি দুটো স্থির আর শীতল। সে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোকে বিয়ে করবো না নেহা। শুভ্রের এমন বিস্ফোরক মন্তব্যে নেহা একটুও বিচলিত হলো না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তিতে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ একটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই কথা এখন বলে আর কোনো লাভ নেই শুভ্র। কাল আমাদের বিয়ে, হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা সময়। শুভ্রর চোখে মুখে কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই গম্ভীর গলায় বলল, তা কাল বিয়ে? বিয়ে কিন্তু তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, হয়ে যাবে, ঠিকঠাক মতোই হয়ে যাবে। শুভ্র এবার একদম শান্ত চোখে নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা হবে না, এনি চান্স? নেহা একটুও ঘাবড়ালো না। সে কফির কাপটা সরিয়ে রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি আর তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও। গেট রেডি ফর দ্যাট। শুভ্র এবার কিছুটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? ইজ দিস রিয়েলি কল লাভ? নেহা শটান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ তো, শুধু ব্ল্যাকমেইল কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র এবার সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ঘেন্নার সাথে বলল, যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গুই খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্রের সেই কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতে পাশে দাঁড়িয়ে থাকা ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। নেহা এবার অপমানে আর রাগে রিরি করে উঠল। সে অগ্নিদৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি কি আমার সাথে জোক করছো? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্র এবার নিজের সোফা একদম আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বরফ শীতল গলায় বলল, নেহা, আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। তুমি কি সোজা আঙ্গুলে বিয়েটা ক্যান্সেল করবে, নাকি আমাকে আঙ্গুলটা বাঁকাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নেহা এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড বেশি জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের ওপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিয়ে ডিল ক্যান্সেল করে দেই, তবে তোমার পুরো পরিবারকে কাল রাস্তায় বসতে হবে। শুভ্র নিজের জায়গায় অটল থেকে শান্ত গলায় বলল, সেটা নিয়ে তোমার এক ফোঁটা ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো বিয়েটা ক্যান্সেল করবে কিনা? নেহা জেদি গলায় শটান হয়ে বসে উত্তর দিল, একদম না, আমি চৌধুরী বাড়ি আর সাইফান চৌধুরীর ওয়াইফ হয়েই ছাড়বো। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। শুভ্র এবার আর কোনো তর্কে গেল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো। সে তীক্ষ্ণ আর সংকেতময় চাহনি দেখে ঈশান বুঝে নিল বস এখন কি চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছে। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি এখনই দেখাতে পারি। নেহা ভ্রু কুঁচকে অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ঈশান এবার তার ফোনটা দ্রুত হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি নেহার চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো দেখা মাত্রই নেহার সারা শরীর এক নিমিষে বরফের মতো শীতল হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তের মধ্যে তার সাজানো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল আর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তার ঠোঁট দুটো ভয়ে কাঁপতে শুরু করেছে। পরদিন সকালবেলা চৌধুরী বাড়ি যেন একটা জমজমাট মেলা। চারিদিকে সাজ সাজ রব আর মানুষের গুঞ্জন। সবাই যার যার পছন্দ মতো দামি পোশাক পরে তৈরি হচ্ছে। রাজকীয় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য হৃদিও তৈরি হয়েছে। একদম সাদামাটাভাবে সবার ভিড়ে নিজেকে মিশিয়ে নিয়েছে সে। তার ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটাকে পাথরের মতো শান্ত রেখেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ বিয়ে বাড়ি থেকে ফিরে সে কাঁদবে, অনেক কাঁদবে।
ততক্ষণ কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনা ব্যথাটা একটু শান্ত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, যার বিয়ে সেই বরেরই কোনো পাত্তা নেই। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ শুভ্রের রুমের দরজা এখনো খোলেনি। সোহান চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় কড়া নেড়েছেন, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসেনি। মেহমানরা সব রেডি, অনেকে তো গাড়িতে গিয়ে বসেও পড়েছে। বাড়ির আত্মীয় স্বজনরা হলরুমে বসে অপেক্ষা করছে। রিদি, শুভ্রা, পাখি আর মিহিদির সাথে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন। রাগে তার কপালটা কুঁচকে আছে। অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে শুভ্রা উত্তেজিত হয়ে চিল্লিয়ে উঠল। ওই তো ভাইয়া আসছে। সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু পরক্ষণে উপস্থিত সবাই যেন একটা বড়সড় শক খেলো। যেখানে শুভ্রর পরনে থাকার কথা জমকালো শেরওয়ানি, সেখানে সে একটা সাদা ধবধবে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরে নামছে। চুলগুলো হালকা ভেজা, যা কিছুটা অবাধ্যভাবে তার কপালের উপর লেপ্টে আছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তির খেলা করছে। শুভ্র সোজা নিচে নেমে কারো দিকে এক পলকও না তাকিয়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। তারপর সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে খুব স্বাভাবিক গলায় বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। পুরো হলরুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন বর খেতে চাইছে, তা আবার এই সাদামাটা পোশাকে। সাহেরা চৌধুরী কথা বাড়ালেন না, তিনি তড়িঘড়ি করে শুভ্রের সামনে খাবার বেড়ে দিলেন। শুভ্র যেন চারিপাশের এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে। সে বেশ আয়েশ করে নিঃশব্দে খেতে লাগলো। এতক্ষণ সোহান চৌধুরী দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখলেও শুভ্রের এই চরম নির্লিপ্ততা দেখে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি হনহন করে শুভ্রর পাশে এসে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন, শুভ্র, তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলবো বিয়ের দিন বরের কি করতে হয়? হোয়াট ইজ রং উইথ ইউ? আমার সাথে যে সবাই এখন তৈরি হয়ে দাঁড়িয়ে আছি, সেটা কি তোর চোখে পড়ে না? তোর আজ বিয়ে, আর তুই এত স্বাভাবিক আচরণ করছিস কিভাবে? বাবার এক নাগাড়ে ধেয়ে আসা এতগুলো প্রশ্নের মুখেও শুভ্র একটুও ঘাবড়ালো না। সে খুব ধীর স্থিরভাবে তার প্লেট থেকে এক লোকমা মুখে তুলে নিল। তারপর বাবার দিকে না তাকিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, আব্বু, আপনি তো শিখিয়েছেন খাবার সময় কথা বলতে নেই। শুভ্রর এমন ঠান্ডা আর যুক্তি নির্ভর জবাবে সোহান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি আবারও গর্জে উঠে বললেন, শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে। শুভ্র এবার কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তে খাবার চিবোতে লাগলো। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাহেরা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন, আপনি একটু শান্ত হন, ও খাওয়া শেষ করেই রেডি হতে যাচ্ছে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্তি নিয়ে সোফায় ধপ করে বসলেন। শুভ্র তখনও নিজের জগতেই আছে। চারিপাশের এই হুলস্থুল যেন তাকে স্পর্শই করছে না। সে নিরুদ্বেগ চিত্তে খেয়ে যাচ্ছে। তুর্য শুভ্রের এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপটিপ পায়ে এগিয়ে এসে শুভ্রর একদম পাশে দাঁড়ালো। তারপর ফিসফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস কর, জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখি নাই। তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ের দিন দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখন আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ সাম সেই ম্যান। বাহ ভাই, বাহ, তুই সেরা। শুভ্র এক পলক আর চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রের সেই বরফ শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই তুর্য একদম চুপসে গেল। সে মনে মনে ভাবলো, বাপরে, এ তো জ্যান্ত যমরাজ। তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনে নাম্বারটা দেখে সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বললেন, এই যে খানবাড়ি থেকে ফোন এসেছে, নিশ্চয় তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখনো যমরাজের মতো বসে আছে, যেন আজ তার বিয়ে নয়, অন্য কারো। কথাটা বলেই তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগী কণ্ঠ নয়, বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠ ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখে যে আপনাদের সামনে দাঁড়াবো তা ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়ে গেছে। সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। শুভ্রকে সে বিয়ে করতে পারবে না। আই অ্যাম সো সরি ভাই সাহেব, আমাদের মাফ করে দেন। আমরা সত্যি লজ্জিত।
মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওপাশ থেকে খট করে কলের লাইনটা কেটে গেল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল এহসান দ্রুত এগিয়ে এসে উদ্বেগের সাথে বললেন, কি হলো ভাই সাব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি অস্ফুট স্বরে কাপা গলায় বললেন, নেহা পালিয়ে গেছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটা বের হওয়া মাত্রই পুরো হলরুমে যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পন্ন, অথচ কনে নেই। সবার মাঝে যদি কেউ একদম নিস্পৃহ থাকে সে হলো শুভ্র। সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কি হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে সোজা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা রিদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুকুমে সুরে বলল, রিদি, আমার রুমে আয়। কথাটা বলেই শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। শুভ্রের এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। এদিকে রিদি শুভ্রের হঠাৎ এমন ডাকে একদম কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল বললেও কম বলা হবে। এই পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকলো? তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন রিদির সারা শরীরে বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এই আনন্দটা যেন বাদ মানছে না রিদির মনে। তার এখন ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুড়ে নাচতে, কিন্তু শুভ্র সে গম্ভীর ডাকটা মাথায় আসতে তার সবটুকু আনন্দ আবার ভয়ে রূপ নিল। লন্ডন মানে এক মায়াবী কুয়াশা আর ঝিরিঝিরে বৃষ্টির শহর। চারিদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথুরে দালান, আর তার মাঝখানে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোতলা বাস আর টেলিফোন বুথ। আকাশে সবসময় একটা ধূসর মেঘের খেলা চলে, যা শহরটাকে এক অদ্ভুত রাজকীয় আভিজাত্য আর রহস্যময়তায় মুড়িয়ে রাখে। লন্ডনের সে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরটা এখন এক ধ্বংসস্তূপ। নেহা যেন এক উন্মাদিনী। তার ড্রয়িং রুমের দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেয়ালের পেন্টিংগুলো রেহাই পায়নি। সেসব আছড়ে আছড়ে ভাঙছে। কাল রাতেই সে যান বাঁচিয়ে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এসেও তার বুকের জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্য হয়ে উঠেছিল, যার জন্য সে সব কিছু বাজি রেখেছিল, সেই শুভ্রকে হাতের মুঠে পেয়েও এভাবে হেরে গেল। ভাবতে গেলেই নেহা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠছে। কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে ঢুকলো এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত, আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং, আর সেই সুগঠিত বুক ও পিঠ জুড়ে আঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলে ঢালা শর্ট প্যান্ট। এই যুবকটা আর কেউ নয়, নেহার বড় ভাই আরহাম খান নির্বাণ। লন্ডনের অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি, সে পুরো দস্তুর এক মাফিয়া। নেহা এই বিপদে সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। নির্বাণ এক হাতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গলায় সে বলল, কুল ডাউন নেহা, নে এটা খা, মাথাটা একটু ঠান্ডা কর। নেহা লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মাথা কিভাবে ঠান্ডা করব ভাইয়া? শুভ্র আমাকে অপমান করেছে, ও আমাকে গু খেতে বলেছে। আই কান্ট টলারেট দিস। নির্বাণ কোকটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সোফায় আয়েশ করে বসে সিগারেটের লম্বা একটা টান দিল। ধোঁয়াটা কুণ্ডলি পাখি উপরের দিকে উড়িয়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেভার গেট ইমোশনাল বিফোর এ ডিল। তুই আগে কোকটা খা, মাথা ঠান্ডা কর, তারপর সব আমাকে খুলে বল। নেহা রাগে ফুঁসতে ফুঁসতে কোকের কানে চুমুক দিল। তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে। নির্বাণ সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুভ্র, নাইস নেম। আমার বোনটার মন কেড়েছে একটা চুরির ফল তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটা বলেই নির্বাণ সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই এই শুভ্রকে চিনিস কিভাবে? হাউ ডিড ইউ মিট হিম? নেহা কোকটা টেনে শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, চৌধুরী গ্রুপের অফিসের সিও সে। আগে সোহান আঙ্কেল বসতেন, আমি ড্যাডের সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম। কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটাই আঙ্কেলের একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী। প্রথম দেখা থেকেই ওকে আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার যেভাবেই হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। নির্বাণ কিছু একটা গভীর চিন্তা করলো। তার ট্যাটু আঁকা আঙ্গুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, তোর তো বিয়ে হতে যাচ্ছিল, সব তো সেটেল ছিল, তাহলে হঠাৎ শুভ্র তোর সাথে এমন কি করলো?
যার জন্য তোকে ওভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো? হোয়াট হ্যাপেন্ড জাস্ট বিফোর দ্য ওয়েডিং? রিদি নেহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো। তার মাথায় এখন হাজারো প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটাকে এই বিয়ে নিয়ে বেশ উত্তপ্ত আর খুশিই দেখেছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? পরক্ষণে সে নিজের মনকে মনে মনে একটা বড়সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে সেটা দিয়ে আমার কি কাজ? পালিয়েছে এটাই তো মেঘ না চাইতেই জল। আমার শুভ্র ভাই অন্তত ওই ডাইনির হাত থেকে তো বেঁচে গেল। ভাবতেই রিদি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, উফ, কি যে আনন্দ লাগছে! শুভ্র ভাই, ও আমার শুভ্র ভাই, ও আমার প্রিয়দর্শন পুরুষ, আমালি তুই তো আলাবু। রিদি যেন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর ফোন থেকে একটা দেহাতি চটুল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে উড়াধুরা নাচতে লাগলো। তার মনে হচ্ছে বুকের উপর থেকে যেন হিমালয় পাহাড় সরে গেছে। ফোনে তখন তারস্বরে গান বাজছে, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, আহা বন্ধুরে। রিদি এই গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর ভাবছে যাক আপদ বিদায় হয়েছে, কিন্তু সে ভুলেই গেছে যে কয়েক মিনিট আগে এই শুভ্রতাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে। নাচার মাঝে হঠাৎ রিদির মনে পড়ে গেল শুভ্রতাকে নিজের রুমে ডেকেছিল। ভাবতেই তার বাদ ভাঙা খুশি মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে পরিণত হলো। হঠাৎ শুভ্র তাকে কেন ডাকলো? রিদির ধারণা অনুযায়ী শুভ্র আগে যখনই কথা বলতো সরাসরি সামনেই বলে দিত, তবে এমন কি প্রয়োজন হলো যে তাকে আলাদা করে রুমে ডাকতে হলো? রিদি অনেক কষ্টে নিজের ভয় সামলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুম থেকে বের হয়ে সোজা শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খোলাই ছিল, কিন্তু রিদির হার্টবিট যেন মুহূর্তে শতগুণ বেড়ে গেল। সে কোনো রকমের দরজায় আলতো করে কড়া নেড়ে কাপা গলায় বলল, ভাইয়া আসবো? ভেতর থেকে শুভ্র সে অতি পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কামিং। রিদি পা টিপে টিপে রুমে প্রবেশ করে, কিন্তু রুমে ঢোকা মাত্রই তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তার পুরো শরীর যেন এক পলকে পাথর হয়ে গেল, কারণ সোফায় এক পায়ের উপর অন্য পা তুলে আয়েশ করে বসে শুভ্র একটা ডায়েরি পড়ছে। আর সেই ডায়েরিটা অন্য কারণে স্বয়ং রিদির, যে ডায়েরিতে সে তার জীবনের সব গোপন কথা আর শুভ্রর প্রতি তার জমানো ভালোবাসার কথা লিখে রেখেছিল। রিদির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই ডায়েরি শুভ্র কোথায় পেল? শুভ্রর চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে অত্যন্ত গম্ভীর মুখে ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে আর বিড়বিড় করে পড়ছে। রিদি আতঙ্কে তার জামার দুই পাশ শক্ত করে খামচে ধরল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনই সরে যাবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। শুভ্র উঠে আসা দেখে রিদির বুকটা ধক করে উঠল। শুভ্র সরাসরি রিদির একদম সামনে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘক্ষণ কোনো কথা না বলে কেবল রিদির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। রিদি ভয়ে ভয়ে চোখ নামিয়ে ফেলল। তার হাঁটু কাঁপছে। এভাবে অনেকটা সময় কেটে গেল। তারপর শুভ্র একদম নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, ভালোবাসিস আমাকে? বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠল রিদি। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্র সবকিছু জেনে গেছে, আর জানবেই বা না কেন। ওই ডায়েরিটাতে তো আগাগোড়া শুভ্রকে নিয়ে লেখা। যে কেউ ডায়েরিটা পড়লে মুহূর্তে সব জেনে যাবে। রিদি চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। সে ভাবলো শুভ্র যেহেতু জেনেই গেছে আর সেও যেহেতু শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, তবে আজ আর লুকাবে কেন? এই শেষ বেলা নিখুঁত সত্যিটা সামনে আসাই ভালো। কথাগুলো ভেবে রিদি নিজের সবটুকু সাহস সঞ্চয় করে হুট করে চোখ খুলে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো। তারপর বেশ উঁচু গলায় স্বীকার করলো, হ্যাঁ। শুভ্র আর কোনো কথা বলল না। সে পাথর ক্ষুধা মূর্তির মতো এক দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে রইল। শুভ্র চোখের ভাষা রিদি ঠিক বুঝতে পারছে না। সে শুধু দেখছে শুভ্র খুব গভীর আর রহস্যময় চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজনার দিকে তাকিয়ে এভাবে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিল। অনেকটা সময় পর শুভ্র সোফায় রাখা ডায়েরিটা হাতে তুলে নিল। রিদি এক মুহূর্তের জন্য ভাবলো শুভ্র হয়তো ডায়েরিটা তাকে ফেরত দেবে, কিন্তু না। শুভ্র ডায়েরিটা শক্ত করে ধরে কয়েকটা পাতা টান দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তারপর পকেট থেকে লাইটারটা বের করে এক ঝটকায় ডায়েরি শেষ কোণায় আগুন ধরিয়ে দিল। ডায়েরিটা দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় ফুটতে লাগলো। মুহূর্তে রিদির চোখ যেন কপালে উঠে গেল। তার চোখের সামনে শুভ্রকে নিয়ে লেখা হাজারো স্মৃতি, শত শত নির্ঘুম রাতের জমানো অনুভূতিগুলো ছাই হয়ে যাচ্ছে। রিদির মনে হলো শুধু ডায়েরি নয়, শুভ্র যেন তার কলিজাটায় পুড়িয়ে দিচ্ছে।
শুভ্র অত্যন্ত নির্লিপ্ত মুখে সে আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, যেন এক পরম তৃপ্তিতে সে হৃদির অস্তিত্বকে পুড়িয়ে ধ্বংস করছে। অগ্নিশিখার লালচে আভা হৃদির ফ্যাকাশে মুখে এসে পড়ছে। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার শেষ অংশটুকু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্র পকেটে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে কণ্ঠস্বর হিমশীতল বাতাসের মতো ঘরের স্তব্ধতা ভেঙে দিয়ে বলল, দেখ দিদি, আমি সাধারণ মানুষের মতো নাটক করে বলবো না যে তোকে ভালোবাসি না, কিংবা তুই আমার যোগ্য না। আমি জাস্ট তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এসব আদিক্ষেতা যেন আমি আর কোনোদিন না দেখি। স্টপ দিস ম্যাডনেস রাইট হিয়ার। শুভ্রর এই অবজ্ঞা হৃদির বুকের গভীরে তীরের মতো বিঁধল। সে যেন নিজের বোধশক্তি হারিয়ে ধপ করে সেই জ্বলন্ত ডাড়িটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আগুনের তাপে হৃদির চোখের জল এলেও সে পলক ফেলল না। অবাধ্য দৃষ্টিতে পুড়তে থাকা কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগলো, শুভ্র ভাই, এই ডায়েরিটা তো স্রেফ কয়েকটা সাধারণ কাগজ ছিল, কিন্তু আপনার নামটা যে আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে খোদাই করা। এখন কি এই জীবন্ত হৃদয়টাকে এই ডায়েরির মতো পুড়িয়ে ছাই করে দিতে পারবেন? আপনার অস্তিত্ব যে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে গেছে। এখন কি এই কাগজের মতো আমার মনটাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিতে পারবেন? শুনুন শুভ্র ভাই, আমি এই ছাই হয়ে যাওয়া ডায়েরি দেখে রাগে বা অভিমানে দাঁড়িয়ে এটা বলবো না যে আপনাকে আর বিরক্ত করব না, আপনাকে ভুলে যাবো এমন মিথ্যে প্রতিশ্রুতিও দেব না। কারণ ভালোবাসা যদি সত্যিই ভালোবাসার মতো হয়, তবে তাকে উপড়ে ফেলার সাধ্য কারও নেই। আপনি যেদিন এই ডায়েরির মতো আমার শরীরটাকে পুড়িয়ে কয়লা করে দিতে পারবেন আর আমার মনটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবেন, সেদিনই হয়তো আপনি আমার থেকে মুক্তি পাবেন। আমি জানি আপনি সেটা পারবেন না, কারণ ডায়েরির প্রাণ নেই, তার অনুভূতি নেই, কিন্তু আমার তো আছে। আর আমাকে ওসব শেষ করে দিলে আমিই তো আর এই পৃথিবীতে থাকবো না। তাই আমার এই মাটির দেহটা মিশে যাওয়ার আগে এই অস্তিত্ব জুড়ে শুধু একটা নামই ধ্বনিত হয়, আর সেই নামটা হলো সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সে যেন নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল। হৃদির গলার স্বরে এমন এক অদ্ভুত তেজ আর হাহাকার ছিল যা শুভ্রকে মুহূর্তের জন্য দিশেহারা করে দিল। সে অবজ্ঞার হাসি হাসার চেষ্টা করে বলল, ভালোবাসা মানে কি সেটা বোঝার বয়স কি হয়েছে তোর? এই যে এত লম্বা চড়ে কথা বললি, এসবের মানে জানিস? হৃদি এবার ভিজে চোখে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে শুভ্রর চোখে গভীরভাবে তাকালো। তার কণ্ঠে তখন দহনের তীব্রতা। ভালোবাসা কি তার কোনো অভিধানিক মানে আমার কাছে নেই, তবে আমার কাছে ভালোবাসা মানে এক অদ্ভুত যন্ত্রণা। আপনাকে দেখলে আমার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ওঠে। আপনার সামনে দাঁড়ালে ভয়ে শরীর কাঁপলেও হৃদয়ের কোনো এক কোনায় অদ্ভুত প্রশান্তি নামে। কিন্তু যখন দেখি অন্য কোনো নারী আপনার বাহুলগ্নে হতে চাইছে, তখন আমার এই কলিজাটা পুরো খাক হয়ে যায়। কেমন জানেন কেমন হয় কষ্ট সেটা? একটা ডুবন্ত মানুষ অক্সিজেন ছাড়া যেমন একটুখানি নিঃশ্বাসের জন্য ছটফট করে, ঠিক তেমনটাই অবস্থা হয় আমার। এই তীব্র দহনকে লোকে কি বলে আমার জানা নেই, তবে আমি এই দহনটাকে আমার ভালোবাসা মনে করি। আর সেই ভালোবাসাটাই শুধু আপনার জন্য। হৃদির এই পাগলামি আর তার চোখের এই অবাধ্য সত্যের দিকে তাকিয়ে শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারছে এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার দীর্ঘদিনের গড়ে তোলা পাথরের দেয়ালটা ধসে পড়বে। সে যে এই মায়ায় আটকে যেতে চায় না, কিন্তু এই মুহূর্তে হৃদির সান্নিধ্য তার ভেতরে এক তীব্র অস্থিরতা তৈরি করছে। শুভ্র চোখ বন্ধ করে নিজের হাতের মুঠো শক্ত করলো, তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, বেরিয়ে যাও আমার রুম থেকে, আজকে থেকে আমার সামনে আসবি না তুই। শুভ্রর এই কর্কশ কণ্ঠস্বরে হৃদি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে যেন আরও সাহসী হয়ে উঠল। তার বছরের পর বছর জমানো আবেগগুলো আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে শুভ্রর শার্টের কলারটা খামচে ধরল। শুভ্র চমকে গেল। হৃদি তখন কাঁপছে, কিন্তু তার চোখে তখন জেদ। সে প্রায় চিৎকার করে বলে উঠল, আমায় ভালোবাসলে কি হবে আপনার? কোনো দিক দিয়ে কি কম পড়বে আপনার? জানেন শুভ্র ভাই, আপনি আমার কৈশোরী জীবনের সেই পুরুষ যাকে সেই কাল থেকেই আমি এই হৃদয়টাতে দিয়ে বসে আছি। আমি এতদিন চুপচাপ সব সহ্য করেছি, কারণ আমি বরাবরই গাম্ভীর্য নিয়ে থাকতেন আপনি। আমি ভয় পেতাম আপনাকে। আমি মনে মনে ভেবেছিলাম একদিন ঠিক সাহস করে বলবো, কিন্তু হঠাৎ আপনার বিয়ে ঠিক হয়ে গেল। আমার সব সাহস সবটা নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। আপনার যদি সত্যি আজ বিয়ে হয়ে যেত, তবে এই হৃদি নামক মেয়েটা নির্ঘাত পাগল হয়ে যেত। কোনো একদিন হয়তো আপনি আমার রাস্তার ধারে পাগল বেশি দেখতে পেতেন। আমি মিথ্যে বলছি না শুভ্র ভাই,
আমি সত্যি আপনাকে ভালোবাসি। হৃদির কথা শুনে শুভ্রর ভেতরে সেই বাঁধটা যেন মুহূর্তেই মুড়মুড় করে ভেঙে পড়ল। সে যে দুর্বলতাকে লুকিয়ে রাখার জন্যে এতদিন পাথরের দেয়াল তুলেছিল, হৃদি যেন ঠিক সেই দেয়ালে বারবার আছড়ে পড়ছে। তবু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ভেতরের অস্থিরতা এবার এক অদ্ভুত হিংস্র রূপ নিয়ে এলো। সে এক ঝটকায় হৃদিকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। হৃদি অপ্রস্তুত অবস্থায় মেঝের উপর আছড়ে পড়ল। শুভ্র রাগের চোটে হাঁপাচ্ছে, তার বুকের পাটা দ্রুত উঠানামা করছে। সে রক্তচক্ষু নিয়ে হৃদির দিকে তাকিয়ে গর্জে উঠল। অনেক বলেছিস তুই, বড্ড বেশি বেড়ে গেছিস। 2 দিন একটু সহজভাবে কথা বলেছি দেখি তুই মাথায় চড়তে চাইছিস। দেখ রেদি, আমার তর্ক করা একদম পছন্দ না। বের হ আমার রুম থেকে, তোকে জাস্ট আমার সহ্য হচ্ছে না এখনো। হৃদি ব্যথায় কুকড়ে গেলেও মুহূর্তের মেঝে থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন অশ্রু আর জেদ মিলেমিশে একাকার। সে আবারও শুভ্রর একদম সামনে এসে চোখে চোখ রেখে দাঁড়ালো। তার কণ্ঠে তখন এক অদ্ভুত কাঁপন, কিন্তু কথাগুলো আগুনের মতো উত্তপ্ত। সে বলতে লাগলো, মানুষ দাঁড়াতে পারবেন শুভ্র ভাই, কিন্তু এই হৃদয়ে যে আপনি রাজত্ব করছেন তাকে কিভাবে আলাদা করবেন? একটা মানুষ অন্য কোনো সাধারণ জায়গায় থাকে না যে তাকে তাড়িয়ে দিলেই সে চলে যাবে আর সব শেষ হয়ে যাবে। একটা মানুষ হৃদয়ে থাকে, আর সেই হৃদয়টাই তো মানুষের ভেতরে বুকের পাঁজরে থাকে। তাহলে আমি চলে গেলে সেই হৃদয়টা তো আমার সাথেই যাবে, আর ওই হৃদয়েই তো আপনি আছেন। তাহলে কিভাবে আপনার কথা না বলে থাকবো? হৃদয় যেখানে আপনার জন্য উথাল পাথাল করে সেখানে কিভাবে নিজেকে ঠিক রাখবো? পারবো না আমি। হৃদয় আছে তাই ভালোবাসবো, মন আছে তাই মনে রাখবো, চিরজীবন মুখ আছে তাই বলবো আপনাকে এসব কথা। You can kick me out of your room, শুভ্র ভাই, but you can never kick yourself out of my heart. কথাগুলো বলেই হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জল আড়াল করার জন্য সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। তার গায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর পুরো ঘরে এক ঘুমোটে স্তব্ধতা নেমে এলো। শুভ্র চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো। তার উত্তাল বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। হৃদির কলার চেপে ধরা সেই স্পর্শ আর তার চোখের ওই অবাধ্য আগুনের তেজ শুভ্র শরীরের প্রতিটা রক্তকোণায় যেন এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়ে গেছে। সে ধীর পায়ে মেঝেতে পড়ে থাকা সেই পুড়ে যাওয়া ডায়েরিটা ছায়ের স্তূপের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর সে নিষ্পলক চেয়ে রইল সেই কালচে অবশেষের দিকে। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় আর বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসিতে একাধারে অবজ্ঞা আর এক গভীর মোহের মিশ্রণ। শুভ্র বিড়বিড় করে নিজের মনে বলে উঠল, ক্ষমা করিস মনমোহনী, অজান্তে থেকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। শুধু একটু সময় নিস, তবু এভাবে আমাকে ভালোবেসে চলিস। কথা দিচ্ছি, সময় হলে সব কষ্ট এক সমুদ্র ভালোবাসা দিয়ে ডুবিয়ে দেব। শুভ্র হাঁটু গেড়ে বসে আধা পোড়া ডায়েরির এক টুকরো কাগজ তুলে চোখের সামনে ধরল। আর সে আধা পোড়া ডায়েরিটার কাগজের দিকে তাকিয়ে মনে পড়তে থাকলো কাল রাতের ঘটনা। ফ্ল্যাশব্যাক। কাল রাতে শুভ্র রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে মগ্ন। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সকালে দেখা সেই হৃদির শাড়ি পরা রূপকন্যার চেহারাটা। সে বারবার কোলবালিশ জড়িয়ে ধরে এপাশ ওপাশ করছিল, কিন্তু না, ঘুমের লেশমাত্র নেই। চোখ বন্ধ করলেই সেই মায়াবী মুখটা ভেসে উঠছে। শুভ্র একসময় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে এসে নিজের অজান্তে হৃদির রুমের সামনে এসে হাজির হলো। শুভ্র নিজেও জানে না যে সেই মাঝরাতে একটা মেয়ের রুমে কেন আসছে। সে আলতো করে দরজাটা ধাক্কা দিল, মুহূর্তে দরজাটা খুলে গেল। তার মানে হৃদি দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়েছে। শুভ্র ধীর পায় সে অন্ধকার রুমে প্রবেশ করলো। ডিম লাইটের হালকা নীলচে আলোয় বিছানায় শুয়ে থাকা হৃদি নিষ্পাপ মুখটা স্পষ্ট হয়ে উঠল। শুভ্রর হার্টবিট যেন এক লাফে বেড়ে গেল। এই অনুভূতি শুভ্রর কাছে একদমই নতুন নয়, বরং বড্ড চেনা। শুভ্র ধীরে ধীরে হৃদির বিছানার পাশে এসে হাঁটু গেড়ে বসলো। হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরে শুধু তার ছন্দময় বড় বড় নিঃশ্বাস নেওয়ার মৃদু শব্দ হচ্ছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল হৃদির দিকে। হৃদি অবাধ্য কিছু চুল তার কপালে এসে লুটোপুটি খাচ্ছে। শুভ্রর খুব ইচ্ছে করছে সেই অবাধ্য অলকগুলো খুব যত্ন করে কানের পিঠে গুঁজে দিতে। ইচ্ছে যখন জেগেছে তখন তাকে অপূর্ণ রাখা শুভ্রর স্বভাব বিরুদ্ধ। সে অতি সন্তর্পণে হাত বাড়িয়ে পরম মমতায় হৃদির কপালে আসা চুলগুলো কানের পাশে সরিয়ে দিতে দিতে বিড়বিড় করে গেয়ে উঠল,
শুভ্র সেই বরফ শীতল হাতের স্পর্শ কপালে পেতে হৃদি ঘুমের ঘোরে তীব্রভাবে কেঁপে উঠল। এক অজানা শিহরণ যেন মুহূর্তে তার সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। শুভ্র চমকে হাতটা সরিয়ে নিতে চেয়েও পারল না। সে দেখল হৃদি একটু নড়ে চড়ে নিলেও তার ঘুমটা ভাঙল না। শুভ্র অপলক দৃষ্টিতে হৃদির সেই চাঁদ পানা মুখের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেললো। এই প্রথম সে নিজের ভেতরের কঠিন দেয়ালটা ভেঙে পড়তে দেখলো। যে শুভ্র সবার কাছে পাথরের মতো শক্ত আর গম্ভীর, সেই শুভ্র আজ মাঝরাতে একটা সাধারণ মেয়ের পাশে বসে হিন্দি গানের কলি গাইছে। ঘটনার রেশ ধরে শুভ্রের মনের ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে গেল। সে নিজের অনুভূতির উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছে টের পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। শুভ্রর মতো কঠিন মানুষের জন্য এই মায়া বড্ড বেমানান, কিন্তু যার মায়া এত ভয়ঙ্কর তার থেকে দূরে থাকা কি এতটাই সোজা? যতই সে নিজেকে পাথরের আড়ালে লুকিয়ে রাখুক না কেন, এই অদৃশ্য মায়ের টান তাকে প্রতিনিয়তই দুর্বল করে ছাড়ছে। শুভ্র আবারও বিছানায় শুয়ে থাকা হৃদির দিকে তাকালো। ডিম লাইটের হালকা আলোয় মেয়েটাকে কোনো এক অপার্থিব রূপকথা রাজকন্যার মতো নিষ্পাপ লাগছে। শুভ্র ঝুঁকে এসে হৃদির কানের কাছে মুখ নিয়ে নেশালো এক তপ্ত কণ্ঠে ফিসফিস করে বলল, আমার ঘুম হারাম করে দিয়ে নিজে দিব্যি তো কত শান্তিতে ঘুমাচ্ছিস, তাই না? ঘুমিয়ে নে হৃদি, এই সুযোগ আর বেশি দিন পাবি না। আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে আসছে। যেদিন তোকে নিজের করে নেব সেদিন একটা রাতও তোকে শান্তিতে ঘুমাতে দেব না। একদম বুকের সাথে পিষে ফেলবো তোকে। কথাগুলো বলার সময় শুভ্রর গলায় এক অদ্ভুত আদিম নেশা খেলা করছে। তার নিজের নিঃশ্বাসের তাপ হৃদির গলায় গিয়ে আছড়ে পড়ছে। শুভ্র উঠতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ল হৃদির বালিশে পাশে রাখা একটা ডায়েরির উপর। সে অতি সাবধানে অত্যন্ত সন্তর্পণে ডায়েরিটা হাতে তুলে নিল। হালকা আলোয় সবটা স্পষ্ট না হলেও ডায়েরির জীর্ণ দশা দেখে সে বুঝতে পারল এটা হৃদির যত্নে রাখা কোনো জীবন খাতা। শুভ্রের ব্যক্তিত্ব অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার মতো অভ্যাস কোনোদিনও ছিল না, কিন্তু আজকের ওই রাতটা যেন সব নিয়ম ভাঙার। শুভ্র মনে মনে নিজেকে শাসন করলো ঠিকই, কিন্তু পরক্ষণেই ভাবলো অন্যের বেলা যেটা অপরাধ, দিল্লির বেলা সেটা তার অধিকার। হৃদির জীবনের গোপন কথাগুলো জানতে সে প্রয়োজনে এমন হাজার হাজার অপরাধ করতে রাজি। শুভ্র আর এক মুহূর্ত দেরি করলো না। ডায়েরিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সে নিঃশব্দে হৃদির রুম থেকে বেরিয়ে নিজের অন্ধকার করিডোর ধরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রুমে ফিরে শুভ্রর ভেতরের অস্থিরতা যেন চরমে পৌঁছালো। সে বিছানায় বসে ডায়েরিটা হাতে নিল, কিন্তু সেটা খোলা সাহস পাচ্ছিল না। তার হাত দুটো মৃদু কাঁপছে। বুকের ভিতরে এক অজানা আশঙ্কা। যদি তার এই মনমোহিনীর জীবন অন্য করে ছায়া থাকে, যদি এই ডায়েরির পাতায় অন্য কোনো পুরুষের নাম লেখা থাকে, এই ভয়টা শুভ্রর মতো আত্মবিশ্বাসী মানুষকেও মুহূর্তে কুঁকড়ে দিচ্ছে। অবশেষে একরাশ দ্বিধা নিয়ে শুভ্র ডায়েরিটা খুলল। প্রথম পৃষ্ঠা উল্টাতে তার চোখ আটকে গেল। অনেক সুন্দর করে ডিজাইন করা একটা বড় নাম সেখানে জ্বলজ্বল করছে। আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। নামটা দেখেই শুভ্রের হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। চোখ বড় বড় করে সে নামটার দিকে তাকিয়ে রইল। নিজের নামটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে অপরিচিত শব্দ মনে হতে লাগলো। সে কি সত্যি নিজের নাম দেখছে, নাকি শুভ্র নামের তার মনমোহিনীর নীল আকাশের জীবনে অন্য কেউ আছে? এই ভাবনাটা মাথায় আসতে শুভ্রর বুকে এক চিনচিনে ব্যথার অনুভূতি হলো। সে দুইবার ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে পৃষ্ঠা উল্টে একদম প্রথম থেকে পড়তে শুরু করলো। আজ রবিবার, তারিখ 6-3-2020। লিখতে শুরু করেছি আমি আজ প্রথম একটি মানুষকে নিয়ে, আর সেই মানুষটি হলো আমার মামাতো ভাই সাইফান শুভ্র চৌধুরী। যদি আমার লেখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবু এই অবাধ্য হৃদয়টা নিজেকে সামলাতে পারলো না। তার জমানো অনুভূতিগুলো আজ কলমের কালি দিয়ে কাগজের বুকে প্রকাশ করতে চাইলো। আমার কেমন জানি লাগে শুভ্র ভাইকে দেখলে। তাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, ভয় লাগে, বড্ড ভয়। কিন্তু ঠিক পরক্ষণেই কোথাও যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। এই অনুভূতিকে কি ভালোবাসা বলে? আমি বেশ কিছুদিন ধরে শুভ্র ভাইকে দেখলে এমন অনুভব করছি। আচ্ছা, এই অনুভূতি কি নাম দেওয়া যায়? যেহেতু আমার শুভ্র ভাইকে অদ্ভুতভাবে ভালো লাগে, তাই প্রথম অনুভূতিটাই তাকে আমার পছন্দের সাথে মিলিয়ে রাখলাম। আমার এইভাবে শুভ্র একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলো। সময় যেন থমকে গেছে। যতই পড়ছে ততই পড়ার তৃষ্ণা বাড়ছে। দীর্ঘক্ষণ পর ডায়েরিটা শেষ করে শুভ্র একদম স্তব্ধ হয়ে গেল। পড়ছে তার ততই পড়ার তৃষ্ণা আছে। সে যেন এই পৃথিবীর বাস্তবতার বাইরে কোনো এক গভীর কল্পনার জগতে হারিয়ে গেল, যাকে পাওয়ার জন্য সে নিজেকে এত দিন যোজন যোজন দূরে সরিয়ে রেখেছে অবাধ্য মনটাকে।
পাথরের মতো শক্ত করে শাসন করেছে, যে সেই মানুষটা কিনা গোপনে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বুনেছে। তাকে ঘিরে হৃদির নীল আকাশের সবটা রং সাজানো। হৃদির প্রতিটা নিঃশ্বাসে যে শুভ্রের নাম মিশে আছে সেটা আজ এই কাগজগুলো চিৎকার করে বলছে। শুভ্রর বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দের হিল্লোল বয়ে গেল। সে নিজের অজান্তেই ডায়েরিটা পরম মমতায় বুকের সাথে চেপে ধরলো, কিন্তু সেই সুখ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। কয়েকবার লম্বা শ্বাস নিতেই শুভ্রর মনে এক তীব্র আতঙ্ক দানা বেঁধে উঠল। হৃদির এই পাগলামি যদি জানাজানি হয়ে যায় তবে তো সব শেষ হয়ে যাবে। সোহান চৌধুরী আত্মীয়দের মধ্যে আত্মীয়তা একদমই পছন্দ করেন না। তার উপর তিনি রাবেয়া হাসানকে অন্ধের মতো বিশ্বাস। হৃদির এই গোপন ভালোবাসার কথা জানলে সোহান চৌধুরী নিশ্চিতভাবে তার আদরের ফুপিকে ভুল বুঝবেন। দুই পরিবারের এই মধুর সম্পর্কে বিষ মিশে যাবে। আর এই ঝড়ের মাঝখানে পড়ে শুভ্র হয়তো চিরকালের জন্য হৃদিকে হারিয়ে ফেলবে। কথাগুলো ভাবতেই শুভ্রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সে বিছানা থেকে উঠে দেয়ালের উপর দুই হাত কর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত এলো। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে শাসাতে লাগলো। না না, আমি হৃদিকে হারতে পারবো না। ওকে পাওয়ার জন্য আমাকে যতটা কঠোর হতে হয় আমি হব। এইভাবে আমাকে দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে। শুভ্র প্লিজ, জাস্ট কন্ট্রোল ইয়োর সেলফ, ডোন্ট টেল মি দিস ইমোশন, উই ক্যান ইউ। বর্তমান কল্পনা জগৎ থেকে বেরিয়ে এলেও শুভ্র ডায়েরি শেষ অংশটা পাতাটুকু হাতের মুঠে শক্ত করে চেপে ধরে সে আপন মনে হেসে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি আর ভালোবাসা মাখানো। সে বিড়বিড় করে বলল, পাগলি একটা। শুভ্র আলমারির গোপন ড্রয়ার থেকে অতি যত্নের ডায়েরিটা বের করলো। শুভ্র যে ডায়েরিটা হৃদির সামনে কুড়িয়েছে সেটা আসল ছিল না। শুভ্র কাল রাতেই ঠিক হৃদির ডায়েরির মতো একই রকম একটা ডায়েরি জোগাড় করেছিল। সারা রাত জেগে সে হৃদির হাতের লেখা নকল করে ডায়েরির কিছুটা অংশ কপি করেছিল, যাতে ডায়েরিটা পড়ানোর সময় হৃদি দূর থেকে ধরতে না পারে যে ওটা নকল। শুভ্র আসল ডায়েরিটার ওপর পরম মমতায় হাত বোলালো। ডায়েরিটার প্রতিটা ভাঁজে যেন হৃদির যেমন দীর্ঘ শ্বাস আর ভালোবাসার ঘ্রাণ লেগে আছে। শুভ্র ডায়েরিটার দিকে নেশাতুর চোখে তাকে গভীর আবেগে বলল, আমি এই ডায়েরিটা কীভাবে পড়বো? এই ডায়েরিটা পড়লে তো মনে হবে ডায়েরি পড়ছে না, নিজেকে পড়েছি আমি। তোর প্রতিটা অক্ষরে যে আমার নাম লেখা হৃদি। তোকে পড়ানোর সাধ্য যে আমার নেই। তোর দেয় অনুভূতিগুলোর সাই করার ক্ষমতা এই শুভ্রর নেই। শুভ্র ডায়েরিটা আবারও ড্রয়ারের একদম গভীরে লুকিয়ে রাখলো। সে জানে এই নিষ্ঠুর নাটকটা না করলে হৃদির এই পাগলামো এখন থামানো যাবে না। যদি সে প্রশ্রয় দেয় তাহলে হৃদি আরও পাগলামি শুরু করবে। আর হৃদির মধ্যে অবাধ্য প্রেম যদি লোকজনে, তবে সম্পর্কের যে জটিলতা তৈরি হবে তাতে শুভ্রের হৃদিকে হারানোর ভয় সবচেয়ে বেশি। শুভ্র আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনের শার্টের কলারটা এখনো কুচকে আছে, ঠিক যেখানটায় হৃদি তার অধিকার নিয়ে কামচে ধরেছিল। শুভ্র আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকে রহস্যময় হাসলো। তার চোখ বলছে আজ হৃদির চোখে যে আগুনের ফুল কিসে দেখেছে, সেই আগুনে একদিন তাদের দুজনকে এক করবে। কিন্তু তার আগে বিরহ আর নিষ্ঠুরতার খেলা তাকে খেলতেই হবে। হৃদি রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। নিজের দুই হাত বিছানায় ভর দিয়ে মাথা নিচু করে সে অঝরে কাঁদতে লাগলো। শুভ্র তার সাথে অবজ্ঞা করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে। এতে হৃদির খুব একটা খারাপ লাগছে না, কারণ শুভ্র ভাই তো এমনই। কিন্তু ওই ডায়েরিটা, ওটা তো স্রেফ একটা খাতা ছিল না, ওটা ছিল হৃদির গত কয়েক বছরের নির্ঘুম রাতের সঙ্গী, তার জীবনের অর্ধেকটা অংশ। ডায়েরিটা না হয় শুভ্রকে নিয়েই লেখা ছিল, কিন্তু অনুভূতিগুলো তো একান্তই হৃদির ছিল। শুভ্রের রক্ত মাংসের হাত দুটো কীভাবে পারলো আরেকজনের পবিত্র অনুভূতিগুলো এভাবে পুড়িয়ে ছাই করে দিতে? হৃদি হেঁচকি তুলে চোখের পানি মুছল। আগুনে সেই লেলিহান শিখা যেন এখনো তার চোখের মনি আচ্ছন্ন করে রেখেছে। সে শূন্য দৃষ্টিতে জানালার ওপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব খারাপ লাগছে জানেন শুভ্র ভাই। আপনি আজ ডায়েরি না আমায় পোড়ালেন, কিন্তু আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও সেই ছাইয়ে আপনাকেও নিয়ে পড়ব। আমার ভালোবাসার আগুনে আপনাকেও পোড়াবো। অন্যদিকে নির্বাণের কথা শুনে নেহার রাগ মুহূর্তে ভয় রূপ নিল। তার মনে হলো পায়ের তলার মাটি দুলছে, শরীরটা যেন মুহূর্তে হিমশীতল হয়ে এলো। নির্বাণের রাগী চেহারার তীক্ষ্ণ কণ্ঠস্বরে নেহার নিজেকে ধরে রাখতে পারল না। সে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বোনের এমন অসহায় কান্না দেখে নির্বাণের কলিজায় যেন কেউ মোচড় দিয়ে ধরল। সে সোফা থেকে বিদ্যুৎ বেগে উঠে এসে নেহার দুই কাঁধ শক্ত করে ঝাঁকিয়ে বলল, নেহা পিওর ডল, কাঁদছিস কেন? বল আমায় কি হয়েছে? শুভ্র তোর সাথে কি করেছে? কোনো খারাপ কিছু করেছে ও? তুই একবার বল। ওই কুত্তার বাচ্চাকে আমি জ্যান্ত মেরে ফেলবো। আরহাম খান নির্বাণের বোনের দিকে চোখ তুলে তাকাবে আর সে জীবিত থাকতে পারবে এমন কোনো ছেলে এই দুনিয়ায় আজও জন্মায়নি। বল ও কি করেছে?
নেহা হাউমা করে কেঁদে উঠল। তার কণ্ঠস্বর কাঁপছে আর নির্বাণের চোখের দিকে তাকানোর সাহসটুকু সে হারিয়ে ফেলেছে। সে ভাঙা গলায় বলল, না ভাইয়া, শুভ্র কিছু করেনি, সব আমি করে ফেলেছি ভাইয়া। শুভ্র আমার গোপন ভিডিও বের করে ফেলেছে। নির্বাণের যেন কথাটার মানে বুঝতে কিছুটা সময় লাগলো। সে বুড়ো কুচকে কপালে গভীর ভাঁজ ফেলে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান যেন বিশ্বাস করতে পারছে না যা সে শুনলো। সে অত্যন্ত গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, গোপন ভিডিও মানে কি বলছিস এসব নেহা? ক্লিয়ারলি বল। নেহা মাথা নিচু করে কান্না ভেজা কণ্ঠে পুরো কাহিনীটা বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। ঈশানের ফোনের স্ক্রিনে ভিডিওটা দেখা মাত্রই নেহার সারা শরীর অবশ হয়ে গেল। সে 2 পা পিছিয়ে গেল। তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এসেছে। সে কাঁপা কাঁপা গলায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, তুমি তুমি এই ভিডিও পেলে কোথায়? ঈশান তখন শুভ্রের দিকে তাকিয়ে একবার তাচ্ছিল্যের হাসি দিল, তারপর নেহার দিকে ফিরে বলল, বলাই হয়নি ঈশান হিন্দু, আর এই হিন্দু ছেলেটা শুভ্রের মতো একজন নিষ্ঠাবান মুসলমানের সাথে কিভাবে এমন অটুট বন্ধুত্ব আর বিশ্বস্ততায় জড়িয়ে গেল তা সময়ের সাথে সাথে জানা যাবে। ঈশানের কথা শুনে নেহা মরিয়া হয়ে শুভ্রের দিকে তাকালো। সে কান্নায় ভেঙে পড়ে বলল, বিশ্বাস করো শুভ্র, আমি আমি এটা ইচ্ছে করে করিনি। আসলে একটা পার্ট ছিল, ও আমার ফ্রেন্ড ফারহান। সেদিন আমরা দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আমাদের মধ্যে কি যে হয়ে গিয়েছিল আমরা নিজেরাও জানি না। শুভ্রের চোখে তখন কোনো মায়া ছিল না, ছিল কেবল চরম অবজ্ঞা। সে পকেটে হাত দিয়ে খুব নিষ্পৃহ গলায় বলল, আমার বিশ্বাস কি তোমার যায় আসে না? আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমার কি নিজের রুচি বলতে কিছুই নেই? এই সস্তা ক্যারেক্টার নিয়ে ভাবলে কি করে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? না মানে আমার কি ভাতের অভাব নাকি বাড়ির অভাব যে তোমাকে বিয়ে করতে হবে? নেহা তখন তার শেষ অস্ত্রটা ছাড়ল। সে চোখ রুখে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলল, কিন্তু তুমি আমাকে বিয়ে না করলে তোমাদের পরিবার রাস্তায় নামবে। ভুলে যেও না, ইয়োর ফ্যামিলি উইল বি অন দ্য স্ট্রিটস। শুভ্রের ঠোঁটের কোণে তখন সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে এক পা এগিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, আর আমরা রাস্তায় নামলে তোমাদের পরিবার সব সমান ধুলে মিশে যাবে নেহা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা নয় রাস্তায় কোনো এক কোনায় মাথা গুঁজে থাকতে পারবো, কিন্তু তোমার ফ্যামিলির কপালে তো জুতোর বাড়ি ছাড়া কিছুই জুটবে না। দ্যাট উইল বি এ রিয়েল ডিজাস্টার। নেহা ভ্রু কুঁচকে আতঙ্কে অস্থির হয়ে গেল। মানে কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। ঈশান তখন শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনটা নেহার চোখের সামনে আরেকটু উঁচিয়ে ধরলো, তারপর বাঁকা স্বরে বলল, মানে খুব সহজ ম্যাম। আপনার আর আপনার ওই ফুলের মতো পবিত্র ফ্রেন্ড ফারহানের ল্যাংটা মানে থুক্কু। আসলে এই সুন্দর ভিডিওটা যখন পুরো পাবলিক দেখবে তখন লোকে কি বিউটিফুল সব কমেন্ট আর লাইক করবে। বস, কত ভালো চিন্তা করুন তো। নেহা ম্যামকে কোনো কষ্ট ছাড়াই ভাইরাল করে দিতে চাইছে। নেহা সারা শরীর মুহূর্তে ছ্যাদ করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এই ভিডিও যদি সত্যি সত্যি ইন্টারনেটে চলে যায় তবে তার জীবনটা ধুলোয় মিশে যাবে। নেহা বড় বড় চোখে শুভ্রের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো শুভ্র, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ইউ আর ব্ল্যাকমেইলিং মি। তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে পারো না, এটা ক্রাইম। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে ধারালো গলায় বলল, সো হোয়াট? তুমি করতে পারলে আমি কেন করতে পারবো না? এটা কি কোনো স্ক্রিপ্টে লেখা আছে যে শুধু তোমরাই গেম খেলবে? তুমি কি জানো না নেহা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়? কথা সত্যি কিনা জানি না, তবে পয়জন দিয়ে কিন্তু পয়জন কাটাতে হয়। ইউ ডিজার্ভ দিস। নেহা এবার মাথা নিচু করে ফেললো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র যে এতটা শার্প আর চালবাজ হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি, কিন্তু তার মাথা এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুভ্র এই ভিডিওটা পেল কোথায়? এই ভিডিওর কথা তো সে আর ফারহান ছাড়া আর কারো জানার কথা ছিল না। নেহার অস্তিত্ব এখন সংকটের মুখে। সে কোনো রকমে নিজের গলা পরিষ্কার করে বলল, তুমি তুমি এখন আমার কাছ থেকে ঠিক কি চাও? শুভ্র এক মুহূর্ত দেরি না করে বাজকার গলায় আদেশ দিল, ক্যান্সেল দিস ম্যারেজ। আজকের এই বিয়েটা ক্যান্সেল করো। আই ওয়ান্ট টু বি ফ্রি। নেহা এবার সম্পূর্ণ ভেঙে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরল। রেস্টুরেন্টের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে সে আকুতি করতে লাগলো, শুভ্র প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমার ইমোশন নিয়ে খেলো না। দেখো, আমি যা করেছি সেটা ভুল ছিল, আই নো, কিন্তু সেই ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়েলি লাভ ইউ সো মাচ শুভ্র, তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব।
শুভ্রর চোখে মুখে প্রচন্ড বিরক্তি আর ঘৃণা। সে নিজের পা জড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে নিচু স্বরে কিন্তু কঠোরভাবে বলল। গু খাও তুমি। বলে শুভ্র এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল। সে নিজের দামি হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে নেহার উদ্দেশ্যে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেল। তোমায় আজ রাতটুকু ইউ হ্যাভ এনি ওয়ান নাইট। এখন তুমি ভাবো কি করবে? বিয়েটা ক্যান্সেল করবে নাকি নিজেকে ইন্টারনেটে দেখবে? চয়েস ইজ ইয়ার্স। বর্তমান নেহার কাহিনী বলা শেষ হতে না হতেই নির্বাণ সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নেহার গালে। থাপ্পড়ের তীব্রতায় নেহা ছিটকে সোফার উপর গিয়ে পড়ল। সে গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। নির্বাণের শরীর রাগে রিরি করছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। নির্বাণ ঘৃণায় মুখ কুচকে পড়ল। ছি নেহা ছি, তুই এতটা নিচে নেমে গেছিস? আমি ভাবতাম তুই জাস্ট একটা মডার্ন ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরিস, পার্টি করিস, কিন্তু তাদের সাথে এসব ছি। আমার নিজের বোন হিসেবে তোকে পরিচয় দিতেও এখন ঘৃণা লাগছে। ইউ আর এ ডিসগ্রেস টু আওয়ার ফ্যামিলি। নেহা হাউমো করে কেঁদে উঠল। সে নির্বাণের পায়ের কাছে বসে পড়ে বলল, ভাইয়া বিলিভ মি, ওই দিন আমি আর ফারহান কেউ কারো সেন্সে ছিলাম না। কি থেকে কি হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। ফারহান আমাকে বারবার প্রমিস করেছিল যে এসব কথাও কাউকে বলবে না, কিন্তু আমাদের ভিডিও কে করলো আর শুভ্রর হাতেই বা সেটা কিভাবে গেল আমি কিচ্ছু জানি না ভাইয়া। নির্বাণ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে লম্বা শ্বাস নিল। তারপর খুব ঠান্ডা আর হিমশীতল গলায় জিজ্ঞাসা করলো, তোর এই সো কল্ড ফ্রেন্ড ফারহান এখন কোথায়? হোয়ার ইজ হি? নেহা মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আমি ওর কোনো খবর পাচ্ছি না ভাইয়া। ওর ফোন, সোশ্যাল মিডিয়া সব বন্ধ। নির্বাণ ঠোঁটের কোণে একটা বিষাক্ত আর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখের মনি এখন শিকারি বাঘের মতো জ্বলছে। সে হাতের মুঠো শক্ত করে বলল, তোর ক্ষতি করে সে এত সহজে পার পেয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? ফারহান যদি মাটির নিচেও লুকিয়ে থাকে, আরহাম খান নির্বাণ তাকে টেনে বের করবে। ডোন্ট ওয়ারি নেহা, ওই ফারহানকে আগে আমি দেখে নেব, তারপর আসবো ওই শুভ্রর কাছে। ও তোকে ব্ল্যাকমেল করার সাহস দেখিয়েছে। আই উইল মেক হিম পে ফর দিস। বিকালবেলা ঈশান বাইক চালিয়ে সোজা শুভ্রদের বাড়ির সামনে এসে থামলো। শুভ্রদের বাড়ির সামনে বাইকটা থামিয়ে হেলমেটটা খুলতে উপরতলার ব্যালকনি থেকে নজর পড়ল শুভ্রার। ঈশানকে এতদিন পর বাড়িতে আসতে দেখে শুভ্রার চোখে মুখে খুশি ঝিলিক খেলে গেল। তবে সেই খুশিতে মিশেছিল পাহাড় সমান দুষ্টুমি। সে ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি ফুটিয়ে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে এলো। ঈশান বাড়ির ভেতরে পা দিতে দেখলো সোফায় বসে ইকবাল এহসান আর সোহান চৌধুরী খুব গম্ভীর কোনো আলোচনায় মগ্ন। ঈশানকে দেখা মাত্রই সোহান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। মুখটা হয়ে গেল মেঘলা দিনের মতো থমথমে। ঈশান তার মনের অবস্থা আঁচ করতে পেরেও সৌজন্যতার খাতিরে বলল, আঙ্কেল কেমন আছেন? সোহান চৌধুরী নিউজপেপার থেকে চোখ না সরিয়ে খুব নির্লিপ্ত গলায় বললেন, ভালো, তুমি? জি আঙ্কেল, ভালো আছি। ঈশান আর কথা বাড়ালো না। সে জানে এই বাড়িতে তার উপস্থিতি সোহান চৌধুরীর কাছে খুব একটা শুভকর নয়, কারণ ঈশান হিন্দু আর সোহান চৌধুরী কোনোভাবেই মানতে পারেন না যে তার ছেলে একজন হিন্দু ছেলের সাথে ছায়ার মতো লেগে থাকবে। ঈশান তাই যথাসম্ভব তাকে এড়িয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। ঈশান শুভ্রের রুমের দিকে সপাটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পায়ের নিচে কি যেন একটা প্রচন্ড পিচ্ছিল কিছু লাগলো। কিছু বুঝে ওঠার আগেই ধপাস মেঝের সাথে আছাড় খেয়ে ঈশান ছিটকে পড়ল। কোমরে আর পিঠে প্রচন্ড চোট পেয়ে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। আহ মা গো! যন্ত্রণায় কোকাতে কোকাতে ঈশান নিজের জুতার দিকে তাকালো। দেখলো দুটো কলার খোসা থেতলে তার জুতোর তলায় লেগে আছে। সে হতভম্ব হয়ে ভাবছে এই দোতলার করিডোরে কলার খোসা কোত্থেকে এলো। তখনই পাশের দেয়ালে আড়াল থেকে এক চিলতে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়ালে আড়াল থেকে শুভ্রা তার মাথাটা বের করে দাঁত বের করে হাসছে। কলার খোসার রহস্যটা বুঝতে ঈশানের আর এক মুহূর্ত লাগলো না। শুভ্রা নিজের হাত দিয়ে মুখ চেপে হাসি সামলানোর বৃথা চেষ্টা করে ভ্রু নাচিয়ে বলল, ইস, খুব বেশি ব্যথা লেগেছে বুঝি ঈশান ভাইয়া? খুব মায়া লাগছে আমার। ঈশান কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে পাজা ঝাড়লো। তারপর এক লাফে দিয়ে শুভ্রার কানটা সজোরে মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি তো জানি কাজটা তুমিই করেছো। আচ্ছা শুভ্রা, আমার সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? তোমাদের বাড়িতে আসলেই কেন আমার সাথে একটা না একটা শয়তানি করো তুমি? শুভ্রা ব্যথায় কুকুরে উঠে গাল ফুলিয়ে বলল, লাগছে তো, ছাড়েন ঈশান ভাইয়া। আর শুনুন, আপনার সাথে দুষ্টুমি করতে আমার জাস্ট ফাটাফাটি লাগে। আমার খুব ভালো লাগে আপনাকে পচাতে। ঈশান কানটা আরো একটু ঘুরিয়ে দিয়ে বলল, তাই? এই বাদরামি আর কতদিন চলবে? এখন যে বড় হচ্ছ
এইটুকু কাণ্ড জ্ঞান কি মাথায় ঢোকে না তোমার? শুভ্রা নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘাট তাড়া করে বলল, না ঢোকে না। এখন দুষ্টুমি করছি, যতদিন জান আছে ততদিন করেই যাব, তাতে কার কি? তাই নাকি? তুমি আমার সাথে যা খুশি করবা, আর আমি কি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবো? শোনো শুভ্রা, বড় হয়েছো এখন, এইসব বাচ্চামো অন্তত আমার সাথে করা বন্ধ করো। বলেই ঈশান কান ছেড়ে দিল। শুভ্রা এবার নিজের কান ডলতে ডলতে চোখের মনি নাচিয়ে তর্জনী উঁচিয়ে বলল, এই যে নাকের নিচে যে বাতাসটা আসে, সেই বাতাস বন্ধ হওয়ার আগে এই শুভ্রা চৌধুরী কখনো আপনার পিছু ছাড়বে না। ছায়ার মতো পিছে লেগে থাকবে, ভূতের মতো ঘাড়ে চেপে বসে থাকবে। কথাগুলো মনে রাখেন ঈশান ভাইয়া। বলেই শুভ্রা একটা মুখভঙ্গি করে কোমর দুলিয়ে চলে গেল, যেন কোনো সিনেমার নামী নায়িকা স্টেজ থেকে বিদায় নিচ্ছে। ঈশান শুভ্রা যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁট গোল করে লম্বা একটা শ্বাস ছাড়লো। তা এই মেয়েটার তেজ আর পাগলামি যেন দিন দিন বাড়ছে। ঈশান নিজেকে সামলে নিয়ে সোজা শুভ্র রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, বস, আসবো? ভেতর থেকে শুভ্রর সেই গম্ভীর আর পাথুরে কণ্ঠস্বর ভেসে এলো, না, বাইরে থাকো। যখন ভাইয়া বলে ডাকতে পারবে তখন ভেতরে এসো। ঈশান একদম থতমত খেয়ে গেল। বসের মেজাজ আজ ভালো ঠেকছে না, তবে সে আর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলো না। জানতো শুভ্রর এই রাগ সাময়িক। সে সোজা রুমে ঢুকে দেখলো শুভ্র ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। স্ক্রিনের আলো শুভ্রের চোয়ালে আছড়ে পড়ছে, সেখানে এক অদ্ভুত কাঠিন্য। শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে আর চোখে ঈশানের দিকে একবার তাকালো, তারপর কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলল, বসো। ঈশান সোফায় আরাম করে বসে সিরিয়াস গলায় কাজের কথা শুরু করলো। বস, আমি সব ডেটা চেক করেছি, এভরিথিং ইজ পারফেক্ট। আর নাইম খান স্যার জানিয়েছেন তিনি ডিল ক্যান্সেল করবেন না। হি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড। শুভ্র ঠোঁটের কোণে সেই পরিচিত বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে খুব শান্ত কিন্তু শীতল গলায় বলল, ক্যান্সেল করবে বা কিভাবে? এখন গ্রুপ যদি ডালে ডালে চলে, তবে আমি চলি পাতায় পাতায়। দে হ্যাভ নো আদার অপশন ঈশান। আই অলরেডি হ্যাভ দেম ইন মাই পকেট। শুভ্র আর ঈশান এরপর অফিসের বেশ কিছু জটিল আর সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। ঘরের গুমোটি স্তব্ধতা ছাপিয়ে কেবল তাদের প্রফেশনাল আলাপচারিতা আর শুভ্রর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। হৃদি নিজের ওড়নার দুই প্রান্ত দুই হাতে জড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। কাল তারা সবাই নিজেদের বাড়িতে চলে যাবে। এই কথাটা মনে পড়তে তার বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠছে। এই বাড়ি, এই পরিবেশ আর বিশেষ করে শুভ্র ভাইয়ের অস্তিত্ব থেকে দূরে যাওয়াটা যেন তার কাছে মৃত্যুর সমান। সে ছাদের গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। বিকেলের হিমেল বাতাসে তার অবাধ্য চুলগুলো অবিরত মুখে এসে আছড়ে পড়ছে। হৃদির নিষ্পাপ আর বিষণ্ণ দৃষ্টি আকাশের এক কোণে স্থির হয়ে রইল। ঠিক তখনই কথা বলতে বলতে শুভ্র আর ঈশানও ছাদে উঠে এলো। ঈশান হৃদির ছাদে একা দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হেসে বেশ বন্ধুত্বপূর্ণ গলায় এগিয়ে এসে বলল, হাই রিদি, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো তো। হৃদি হঠাৎ কথায় চমকে উঠে তাকিয়ে দেখলো ঈশান ভাইয়া। সে তাকে আগে থেকে চেনে। হৃদি এবার ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। শুভ্র পকেট থেকে ফোন বের করে খুব মনোযোগ দিয়ে স্ক্রিন চাপছে, যেন আশেপাশে কি হচ্ছে বা কে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। হৃদি এবার ঈশানের দিকে তাকে একটু ম্লান হেসে বলল, জি ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? এই তো চলছে। তা এই ভর সন্ধ্যায় ছাদে একা কি করছো? এমনি একটু হালকা হাওয়া খেতে আসলাম। হো, আচ্ছা। তো তোমরা কবে যাচ্ছ নিজেদের বাসায়? কাল চলে যাব, কলেজ আছে অলরেডি, 4 দিন মিস হয়ে গেছে। হৃদির এই কথা শেষ হতে না হতে শুভ্র ফোন থেকে মুখ তুলল। সে সরু চোখে অত্যন্ত তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, শুনলাম তোদের কলেজে নাকি নতুন প্রফেসর এসেছে। ডু ইউ নো হিম? হৃদি এবার জেদ করে মুখ ঝাঁকিয়ে জবাব দিল। তার কণ্ঠে তখন অভিমানের সুর স্পষ্ট। তাতে কি, নিউ প্রফেসর আসুক কিংবা উগান্ডার প্রধানমন্ত্রী আসুক, তাতে আপনার কি? আপনার ওসব নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র দরকার নেই। হৃদির এমন তেরা কথা শুনে শুভ্র হাতের ফোনটা ধীরে সুস্থে পকেটে রাখলো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির আপাদমস্তক একবার পরখ করে নিল। তার চোখে মুখে এখন গভীর গাম্ভীর্য। সে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, তোর মুখটা দেখে রবার্টের থেকেও স্পিড। তা এত কথা বলিস কিভাবে রে তুই? মাঝে মধ্যে মনে হয় তোর গলায় কোনো পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে। হৃদি এবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। অভিমানে তার বুকটা ধকধক করছে। সে কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রর চোখের গভীরে চোখ রেখে নিজের ঠোঁট ফুলিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে জেদের সাথে বলল, এই যে দেখছেন,
এই ঠোঁট আর এই জিভ নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, দেখেছেন? নাকি আরো কাছে এসে বুঝিয়ে দিতে হবে কিভাবে কথা বলি? আই থিঙ্ক আপনার ব্রেনটা একটু স্লো কাজ করছে শুভ্র ভাই। হ্যাঁ, হৃদির এই দুঃসাহস আর চোখের আগুনের তেজ দেখে শুভ্র মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা যে এখনো রাগে অভিমানে হিতাহিত জ্ঞান হারিয়ে আছে সেটা শুভ্র স্পষ্ট বুঝতে পারছে। সে এক পা পিছিয়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত নিষ্পৃহ গলায় বলল, তোর সাথে কথা বলা আর পাবনার পাগলদের গণিত বোঝানো একই কথা। জাস্ট ডিসগাস্টিং। ইউ হ্যাভ নো টাইম ফর দিস ননসেন্স। বলেই শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না, গটগট করে ছাদ থেকে নেমে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে তখন যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে অভিমানে মনে মনে বলল, হ্যাঁ, আমি একটা বিরক্তিকর, একটা অসহ্য মেয়ের দরকার পড়লে আরো অসহ্য হব, তাতে আপনার কি? পরদিন সকালবেলা চৌধুরী বাড়িটা যেন হঠাৎ করে নিঝুম হয়ে এলো। মিহি পাখিরা চলে গেছে, আত্মীয় স্বজনরা বিদায় নিয়েছে। বাড়ি ভর্তি যে শোরগোল ছিল সেখানে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। হৃদিরাও রেডি হয়েছে, একটু পরেই চলে যাবে। যাওয়ার আগে শুভ্রকে একবার বলে যাওয়াটা তার কাছে স্রেফ একটা কর্তব্য। হৃদি একদম রেডি হয়ে শুভ্রের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজায় নক করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।